আইইএ এমন কি বলেছিল ভারতকে যে ভারত বলেছে নিজের রাস্তা দেখে নাও, আমরা দেব না। ভারতের একটি বড়ই সাহসী সিদ্ধান্ত দেখা গেছে। এই অস্থিরতার মধ্যে G7 দেশগুলির একটি বিশেষ বৈঠক হচ্ছে, আর G7 দেশগুলির এই বৈঠক থেকে কি ভারতের ওপর চাপ তৈরি করার চেষ্টা হবে? জিও পলিটিক্সে অনেক কিছুই চলছে, সব সময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্ক্রিনে একটি আর্টিকেল দেখছেন। এই আর্টিকেলে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আমাদের ভরসাযোগ্য দেশগুলি একেবারেই কষ্ট হতে দেব না এবং তেলের কোনো ঘাটতি হতে দেব না। আর এটি কার জন্য? এটি ভারতের মতো দেশের জন্য, চীনের জন্যও। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতের আশেপাশের সমুদ্রে যত কার্গো ছিল তার বেশিরভাগই ভারতের দিকে যাচ্ছে। 30 মিলিয়ন ব্যারেল ভারত ইতিমধ্যেই কিনে ফেলেছে। মাত্র 1-2 দিনের ব্যবধানে কথিতভাবে এটি ভারতের কাছে এসে গেছে। এর আগে থেকেও ভারত তার রিজার্ভ অনেক বড় পরিমাণে ভরে রেখেছে। এখন ইসরায়েল ইরানের যে এই যুদ্ধ এবং এতে আমেরিকাও জড়িত, সেটি বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এখন তেলের ওপর আঘাত শুরু হয়ে গেছে। আর তেলের ওপর আঘাত শুরু হতেই বলা হচ্ছে যে এখন G7 দেশগুলো একটি অপারেশন শুরু করছে, অপারেশন ম্যারিটাইম শিল্ড। এর অধীনে তারা তাদের নৌবাহিনী নামাচ্ছে। নৌবাহিনী কেন নামাচ্ছে? কারণ যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল যাওয়া আটকানোর চেষ্টা করে ইরান, তাহলে তাদের নৌবাহিনী অ্যাকশন নেবে। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো এখানে তারা মাইনের জালও পেতে রেখেছে, যেটা ভাঙা এখন খুবই জরুরি হয়ে পড়েছে। এর মধ্যে ইরান যখন বুঝে গেছে যে এখানে সমস্যাগুলো বাড়ছে, তখন ইরান কি করেছে? ইরান আবারও উপসাগরীয় দেশগুলোর উপর কথিতভাবে ড্রোন হামলা শুরু করে দিয়েছে। ড্রোন এখন উপসাগরীয় দেশগুলোর জন্য একটি খুব বড় সমস্যা হয়ে উঠেছে। আর সংযোগ দেখুন, আপনার মনে থাকবে একসময় ডোনাল্ড ট্রাম্প এবং জেলেন্সকির মধ্যে কি ধরনের তর্ক হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকিকে অনেক উল্টো সিধা কথাও বলেছিলেন, কিন্তু আজ সেই জেলেন্সকিরই সাহায্যে নিতে হচ্ছে। আর জেলেন্সকি তার টিম পাঠাচ্ছেন উপসাগরীয় দেশগুলোর মধ্যে, গালফ রিজনে, যাতে ড্রোন নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটি তারা সমাধান করতে পারে। অনেকদিন ধরে ইউক্রেন রাশিয়ার ড্রোনের মোকাবিলা করেছে, তাই তাদের কাছে একটি প্রযুক্তি তৈরি হয়ে গেছে, যে প্রযুক্তির মাধ্যমে তারা রাশিয়ার ড্রোনকে কোনো না কোনোভাবে সামলানোর চেষ্টা করে। এমন পরিস্থিতিতে সেই প্রযুক্তি তারা উপসাগরীয় দেশগুলোকেও দেবে। কিন্তু বিষয়টি শুধু এখানেই শেষ নয়। আপনার প্রশ্ন আসবে, এইভাবে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা করছে, চীন কি কিছুই বলছে না? চীন দুই দিকেই কথা বলছে। চীন ইরানের ব্যাপারেও বলছে যে ভাই, ইসরায়েল আমেরিকা তোমরা যা করেছো তা ভুল। আবার চীন উপসাগরীয় দেশগুলোর ব্যাপারেও বলছে যে ভাই, তোমরা যে ইরানের উপর স্ট্রাইক করছো এটাও ঠিক নয়, এই স্ট্রাইক করা বন্ধ করো। কিন্তু কিছু এক্সপার্ট আছেন যারা মনে করেন যে এই পুরো খেলায় কোথাও না কোথাও চীনও আছে, যে চায় শক্তির মাধ্যমে চাপ হোক। এখন চীন যাই করুক, এর প্রভাব চীনের ওপরও পড়বে, কারণ তেলের সমস্যা একটি বড় ঝুঁকি নিয়ে আসছে। তবে হ্যাঁ, এমন নয় যে চীনও জমা করে রাখেনি, চীনও অনেকটা তেল জমা করে রেখেছে। তাই এটি একটি চাপ যেটা চীনও চাইবে যে চলো ভালোই হয়েছে, আমেরিকা ইসরায়েলের ওপর একটি চাপ তৈরি হোক, পুরো বিশ্বের ওপর একটি চাপ তৈরি হোক। আর এই চাপের প্রভাব এখন দেখা যেতেও শুরু হয়েছে। S&P, ফিচ, DBRS এরা একটি ঝুঁকির কথা বলেছে, আর তারা বলেছে যে যেভাবে ইরানের যুদ্ধ চলছে এটি একটি এনার্জি ঝুঁকি তৈরি করে দেবে। এখন এখানে কি সব দেশ আমেরিকার সঙ্গে আছে? এখনো কি চাপ তৈরি হওয়া শুরু হয়নি? প্রথম বিষয়টি হলো যে বড় ঘনিষ্ঠ সহযোগীরা এখন আমেরিকা থেকে একটু দূরে দূরে আছে। যেমন যদি কানাডার কথা বলি, কানাডাও বলেছে যে আমরা এই যুদ্ধে একেবারেই সহমত নই। একসময় কানাডা খুব ঘনিষ্ঠ সহযোগী ছিল, কিন্তু আজকের দিনে কানাডা এই যুদ্ধকে সঠিক মনে করে না। কিন্তু একটি বিষয় আছে যেটা নিয়ে বৈঠক শুরু হয়েছে। G7 দেশগুলো বৈঠক করছে যে এখন পৃথিবীতে যেভাবে এনার্জি সংকট তৈরি হচ্ছে, এটি একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। তাই চলো আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটি বৈঠক করি। আর এতে বিশ্বের 7টি উন্নত অর্থনীতি, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, যারা একটি গ্রুপ, তারা বলছে যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে সাহায্য করতে পারি, এই এনার্জি সংকটকে কিভাবে দূর করতে পারি। এখন এখানে আরেকটি বিষয় দেখা গেল, আইইএ যে সংস্থা, আন্তর্জাতিক শক্তি সংস্থা, তারা G7 দেশগুলোকে এবং আরও অনেক দেশকে অনুরোধ করতে শুরু করেছে। তারা বলেছে যে আপনাদের কাছে ভালো পরিমাণে রিজার্ভ আছে, আপনারা একটি কাজ করুন, আপনারা সবাই মিলে 180 মিলিয়ন ব্যারেল রিলিজ করুন, যাতে অর্থনীতির উপর কারোর উপর চাপ না পড়ে, এনার্জির এই সংকট সামনে আর না বাড়ে। এখন এখানে জাপান সামনে এগিয়ে এসেছে। জাপান বলেছে যে ঠিক আছে, আমরা করে দেব, কোনো সমস্যা নেই, কিছু পরিমাণে জাপান রিলিজ করবে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, জাপানের কাছে কি অনেক তেল আছে? তাহলে হ্যাঁ, জাপানের কাছে একটি বড় রিজার্ভ আছে, 440 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 254 দিনের জন্য তাদের কাছে সহজেই তেল আছে, যার মাধ্যমে তারা তাদের দেশ চালাতে পারে। তারা পাহাড়ের গুহায় অনেক জায়গায় এটি সংরক্ষণ করে রেখেছে। তাই এই পরিস্থিতিতে তারা প্রস্তুত হয়েছে যে হ্যাঁ, আমরা দেব। G7-এর বৈঠক হচ্ছে যে কে কে দিতে পারে। আইইএ ভারতকেও বলেছে এবং বলেছে যে আপনারা একটি কাজ করুন, আপনারাও কিছু তেল রিলিজ করুন। বলা হচ্ছে যে ভারতের জবাবে বলেছে, দেখুন, এই গল্প যেভাবে শুরু হয়েছে এটি আমাদের কারণে শুরু হয়নি, তাই আমরা এখানে রিলিজ করব না। এই সংকট আমাদের সৃষ্টি নয়, যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদেরই এটি সামলানো উচিত এবং দাম কমানোর পরিস্থিতি তৈরি করা উচিত।
ভারত বলেছে যে আমরা প্রথমে ভারতকে দেখব, ইন্ডিয়া ফার্স্ট দেখব। আমরা আইইএ এর পূর্ণ সদস্য নই, বরং অ্যাসোসিয়েট সদস্য। তাই আইইএ এর নির্দেশ মানতে আমরা বাধ্য নই। ভারতের কাছে কত ক্ষমতা আছে? 5.33 মিলিয়ন টনের ভূগর্ভস্থ কৌশলগত ভাণ্ডার ক্ষমতা আছে, কিন্তু এখন এটি মাত্র 80% ভর্তি। আর ভারতের নিজেরই দরকার আছে। তাই ভারত এখন এই যুদ্ধে তেলের আহুতি দিতে চায় না, এবং ভারত বলেছে না, আমরা এই বিষয়ে আমাদের তেল রিলিজ করব না। যাই হোক, জাপানের কাছে অনেক বেশি আছে, তাই জাপান এটি রিলিজ করুক। ভারতের ব্যাপারে বলতে গেলে ভারতের তো এখনও আরও তেল দরকার, আর রাশিয়া এখন ভারতের সাহায্য করছে। কিন্তু দেখতে হবে ভারতের উপর কি অন্য কোনো ধরনের চাপ তৈরি করার চেষ্টা করা হয় কিনা। তবে এটি ভারতের একেবারে সঠিক সিদ্ধান্ত। দান করে সব দিয়ে দেওয়া, তারপর নিজেকে সমস্যায় ফেলা, এটি কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। তাই ভারত একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছে। যাই হোক, আপনার কি মনে হয়, ভারত কি ঠিক করেছে নাকি নয়? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী এবং ফ্রান্সের সেনাবাহিনী 9 ও 10 মার্চ 2 দিনের একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির নাম ছিল সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ। এখানে দুই দেশের সামরিক বিশেষজ্ঞরা একসঙ্গে বসে আধুনিক যুদ্ধক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই আলোচনার মূল বিষয় ছিল লং রেঞ্জ ভেক্টর এবং প্রিসিশন গাইডেড মিউনিশনের ব্যবহার। সহজভাবে বললে এগুলো এমন ধরনের উন্নত অস্ত্র প্রযুক্তি যার মাধ্যমে অনেক দূর থেকে খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। আজকের দিনে যুদ্ধের ধরন অনেকটাই বদলে গেছে। এখন শুধু শক্তি নয়, বরং প্রযুক্তি ও নির্ভুলতার উপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই ভারত ও ফ্রান্স এই প্রযুক্তিগুলো নিয়ে একসঙ্গে আলোচনা করছে এবং ভবিষ্যতে কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছে। এই বৈঠক এমন এক সময় হয়েছে যখন ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক দ্রুত আরও শক্তিশালী হয়ে উঠছে। দুই দেশই এখন প্রিসিশন ওয়ারফেয়ার এবং স্ট্যান্ড অফ স্ট্রাইক অপারেশনের মতো আধুনিক মামলিক কৌশলে সহযোগিতা বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে। বৈঠকে দুই দেশের সেনা প্রতিনিধিরা লং রেঞ্জ স্ট্রাইক সিস্টেম কিভাবে ব্যবহার করা হয়, সামরিক নীতিতে কী ধরনের পরিবর্তন আসছে এবং বিশ্বে যুদ্ধের নতুন প্রবণতা কী, এসব বিষয়েও আলোচনা করেন। এই ধরনের এক্সচেঞ্জ কর্মসূচির উদ্দেশ্য হল দুই দেশের সেনাবাহিনীর পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানো এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করা। বর্তমানে ফ্রান্সকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী দেশ হিসেবে ধরা হয়। শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং নতুন প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। বিশ্বের একটি গুরুত্বপূর্ণ গবেষণা সংস্থা সিপ্রি-এর রিপোর্ট অনুযায়ী ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। বিশ্বে মোট অস্ত্র আমদানির প্রায় 8%-এরও বেশি ভারতের অংশ। তাই ভারত এখন এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে যারা প্রযুক্তি এবং সামরিক সহযোগিতার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও উন্নত করতে পারে। এই কারণেই ভারত ও ফ্রান্স এখন শুধু প্রতিরক্ষা ব্যবসায় সীমাবদ্ধ নেই, তারা একসঙ্গে প্রযুক্তি উদ্ভাবন, যৌথ উৎপাদন এবং সামরিক কৌশল নিয়ে কাজ করছে। 2026কে ভারত ও ফ্রান্স ইনোভেশন ইয়ার হিসেবে পালন করছে। এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রক্ষা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধে প্রিসিশন গাইডেড অস্ত্র এবং লং রেঞ্জ স্ট্রাইক প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই ভারত ও ফ্রান্স এখন থেকেই এই ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করে নিজেদের সামরিক শক্তিকে আরও আধুনিক এবং শক্তিশালী করে তুলতে চাইছে।